ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশোম্যানিয়া। আজকে আবার আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির এবং আজকে অবশ্যই কিছু ভোকাবুলারি ফর দ্য ফার্স্ট টাইম প্রথম আমি ইন্ট্রোডিউস করব। আজকের ক্লাসে কিছু ভোকাবুলারি, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইডিয়াম, তার ইউজেজ, সেগুলো আমরা দেখব। তো মেইন ডিসকাশনে যাওয়ার আগে আমি একটু কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের যে ইংলিশোম্যানিয়া চ্যানেল, সেটার তো উদ্দেশ্য আমরা অলরেডি বলেছি যে কি, কেন, কি উদ্দেশ্য, কি চাই, সেগুলো তো সবই আলোচনা করা আছে। আজকে বলতে চাই যে ইংলিশোম্যানিয়া ঠিক কাদের জন্য তৈরি, কাদের উদ্দেশ্যে ইংলিশোম্যানিয়া চ্যানেলটার জন্মগ্রহণ, এবং সবে জন্মেছে, টলমল টলমল করে হাঁটছে আর কি, সদ্যজাত শিশু, নিউবর্ন বেবি বলা যায়। তো সেখানে আপনাদের সকলের রেসপন্স যেভাবে পেয়েছি, তাতে আমি প্রথমে তো স্ক্রিনে করছিলাম, তারপরে আমি বোর্ড ওয়ার্কে ফিরে এসেছি, কারণ আমার মনে হচ্ছিল যে বোর্ড ওয়ার্কটা প্রয়োজন, নাহলে আমি কমফোর্টেবল থাকছিলাম না। যাই হোক, ইংলিশোম্যানিয়াটি কাদের জন্য? ইংলিশোম্যানিয়া প্রত্যেক জেনুইন লার্নার বা বলা যায় অ্যাসপিরেন্ট, যারা স্টুডেন্ট বলুন, মানে ইন শর্ট আমি লার্নারই বলবো, লার্নার কথাটা ইউজ করবো, কারণ লার্নারের বয়স, এখানে কোনো বয়সের ব্যাপার নেই, ছেলে মেয়ে, গরিব বড়লোক নির্বিশেষে যে কারোর জন্য, যার মধ্যে শেখার ইচ্ছা আছে, তার জন্যই কিন্তু ইংলিশোম্যানিয়া। ঠিক আছে, আরেকটু যদি সুনির্দিষ্ট ভাবে বলতে হয়, একটু স্পেসিফিক্যালি যদি বলতে হয়, তাহলে বলবো ইংলিশোম্যানিয়া চ্যানেলটা হচ্ছে সেই ছেলেটা বা মেয়েটার জন্য, যে ছেলেটা বা মেয়েটা রোজ সকালে লোকের বাড়িতে খবরের কাগজ দেবার ফাঁকে ফাঁকে সেই খবরের কাগজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট তৈরি করে নেয়, কারণ তার কাছে ম্যাগাজিন বা খবরের কাগজ কেনার মতো পয়সা থাকে না। ইংলিশোম্যানিয়া ঠিক সেই ছেলেটি বা মেয়েটির জন্য, যে ছেলেটি বা মেয়েটি ফ্রি ওয়াইফাই সার্ভিস পাওয়ার জন্য একটু পড়াশোনা করবে, একটু ফ্রিতে নেটটা পাবে, নেটটা যাতে অ্যাক্সেস করতে পারে, তার জন্য কোনো একটা বড় প্ল্যাটফর্মের এক কোনায় বসে নোট তৈরি করছে। ইয়েস, ইংলিশোম্যানিয়া ঠিক সেই সব ক্যান্ডিডেটদের জন্য। তো ইংলিশোম্যানিয়া সকল লার্নারদের জন্য, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু ইংলিশোম্যানিয়া সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করবে, এবং ইংলিশোম্যানিয়ার জন্ম বা উদ্দেশ্য দুটোই সার্থক হবে যদি এই যে ছেলেটি বা মেয়েটির কথা বললাম না, সেই ছেলেটি বা মেয়েটির মধ্যে যদি রিয়েলি কোনো একজনের উপকারেও ইংলিশোম্যানিয়া লাগে, যদি রিয়েলি কোনো ছেলে বা মেয়ে এই ইংলিশোম্যানিয়া থেকে উপকৃত হয়, সত্যি যদি ইংরেজি গ্রামারের কিছুটা হলেও শেখে, তাহলে কিন্তু ইংলিশোম্যানিয়ার জন্ম, উদ্দেশ্য, পথ চলা আমার মনে হয় সবটাই সার্থক হয়ে যাবে। যাই হোক, আমি আবার আমাদের মেন টপিকে প্রবেশ করি। সেটা হচ্ছে, বোর্ডে দুটো সেন্টেন্স দেখা যাচ্ছে। রিমা ইজ ড্যাশ বিউটিফুল, অপশন দেখা যাচ্ছে টু অনলি, অনলি টু, টু মাচ, নোট, নান অফ দি অ্যাবাভ। আর সেকেন্ড সেন্টেন্স, শি ইজ ড্যাশ আনহ্যাপি। ঠিক আছে, এই দুটো বাক্যে অপশন, তোমাদের চারটে অপশন দেওয়া আছে। দুটো বাক্যে একই আনসার হবে, কোনটা উত্তর হবে? টু অনলি, না অনলি টু, না টু মাচ, না নোটা, কোনো উপরে কোনোটাই নয়। তো রিমা ইজ ড্যাশ বিউটিফুল, বাংলা দিয়ে যদি ভাবি, আমরা বুঝতেই পারছি যে এখানে এমন কিছু একটা ওয়ার্ড বা এক্সপ্রেশন বা স্ট্রাকচার আসবে, যেটার মানে হচ্ছে খুব কম বা খুব বেশি। ঠিক আছে, তো কি হবে আনসার? এই স্ট্রাকচার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাডভার্বিয়াল স্ট্রাকচার, এগুলো খুব কনফিউজিং। যেমন আমরা ভেরি আর টু এর পার্থক্য শিখেছি, আমরা কিন্তু অভ্যস্ত, আমরা কিন্তু প্রায় সবসময় ইউজ করি এই শব্দগুলো, কিন্তু তাদের মধ্যেও কি আমাদের যে ছোট ছোট পার্থক্য, সেই পার্থক্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ
ওই আর কি, মানে পরীক্ষা, ইভ্যালুয়েশন, নাম্বার, জীবনে সফল হওয়া, এগুলোর থেকেও বড় কথা গ্রামারের তো একটা লজিক আছে, একটা সিস্টেম আছে। তো সেই গ্রামারটাকে আমরা যতটা পারি নির্ভুলভাবে শেখার চেষ্টা করব, ঠিক আছে? এমন নয় যে কোনো একজন কেউ সব জানে, এমন নয়। আমি পড়াচ্ছি মানে এমন নয় যে আমি সব জানি। তবে হ্যাঁ, আমি শেখার চেষ্টা রাখি, শেখানোর চেষ্টা রাখি। অ্যাট দ্য সেম টাইম এক্সপেক্ট করবো ক্যামেরার উপান্তে যারা আসো তোমরা এরকম মানসিকতায় রাখো। তো সেখান থেকে আমি ফিরে আসি এখানে। কি কোনটা আনসার হবে? এখানে মনে রাখবে, এখানে আনসার হচ্ছে টু অনলি বলে কোনো স্ট্রাকচার হয় না, ইনভ্যালিড। টু অনলি দিয়ে কোনো স্ট্রাকচার হয় না, ইনভ্যালিড। আচ্ছা, টু মাচ কি এখানে হবে? আমরা টু মাচ অলরেডি শিখেছি। টু মাচ মানে অনেক, খুব, তাই তো? কিন্তু এখানে টু মাচ কি হবে দেখো তো, টু মাচ কি আমরা করতে পারবো? এখানে আনসার হবে অনলি টু। রিমা ইজ অনলি টু বিউটিফুল, হি ইজ অনলি টু আনহ্যাপি। ঠিক আছে? অনলি টু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা যায়, যেটার মানে হচ্ছে ভেরি। অনলি টু কথাটা মানে হচ্ছে ভেরি। রিমা ইজ অনলি টু বিউটিফুল মানে রিমা ইজ ভেরি বিউটিফুল। হি ইজ অনলি টু আনহ্যাপি মানে হি ইজ ভেরি আনহ্যাপি। ঠিক আছে? এটা হচ্ছে অনলি টু। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে টু অনলি তো হলো না, কিন্তু টু মাচ কেন হবে না? টু মাচ মানেও তো অনেক, এবং টু মাচ ভ্যালিড স্ট্রাকচার। টু অনলি যেরকম হয় না, টু অনলির ইউজেজ নেই, কিন্তু টু মাচের তো আমরা দেখেছি ইউজেজ আছে। টু মাচ তো হয়, টু মাচ বাংলা মানে কিন্তু অনেক। তো টু মাচ কেন হলো না? কেন হলো না? আরে ছোটবেলার সেই কনসেপ্ট আমাদের, ছোটবেলার যে যখন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ শিখেছিলাম, আমি জানি তোমরা অনেকেই বুঝে গেছো বা জানো উত্তরটা, তবু আমি একটু বলে দিই যে টু মাচ কেন হলো না। কিছুই না, আমরা শিখেছি মাছটা কি, অ্যাডজেক্টিভ। মাছের পার্টস অফ স্পিচ কি, অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাই তো? তার মানে মাছের পরে একটা নাউন অথবা প্রোনাউন থাকবে, এটা কিন্তু এক্সপেক্টেড। তাহলে এখানে ড্যাশ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই শূন্যস্থানের পরে আমাদের যে ওয়ার্ডটা থাকবে সেটা কি থাকবে? অবশ্যই নাউন অথবা প্রোনাউন। কিন্তু এখানে বিউটিফুল আছে, বিউটিফুলটা কি নাউন? না, বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ। আনহ্যাপিটা কি নাউন? না, আনহ্যাপিটা কি অ্যাডজেক্টিভ। তাই তো? মাচ অ্যাডজেক্টিভ আমরা দেখেছি, আবার এখানে দেখছি এই শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে সেটা নিজে অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ কিন্তু আর একটা অ্যাডজেক্টিভকে মডিফাই বা কোয়ালিফাই কোনোটাই করে না। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই শুধু নাউন অথবা প্রোনাউনকে করে। তার জন্য এখানে কিন্তু টু মাচ হবে না, কারণ এখানে টু মাচ যদি করতে হতো তাহলে এখানে এই ওয়ার্ডটা নাউন হতে হতো। বোঝা গেছে? তো আশা করি কোনো কনফিউশন নেই। তার জন্য এখানে হয়েছে অনলি টু। অনলি টু, টুটা কিন্তু একটা অ্যাডভার্ব। একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। বোঝা গেছে? একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে একটা অ্যাডভার্ব। তার জন্য এখানে অনলি টু আমরা আনসার করলাম। তো অনলি টু কথাটা বাংলা মানে হচ্ছে ভেরি। ঠিক আছে? অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমি পার্সোনালি অনেক ফিডব্যাক বা রিভিউ বা সাজেশন সবকিছুই পাচ্ছি, কিন্তু প্লিজ আপনারা আমাদের ইংলিশ ম্যানিয়া চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আপনাদের রিয়াকশনগুলো যেগুলো আমাকে পার্সোনালি করছেন সেগুলো জানাবেন, তাহলে আরো ভালো লাগে আর কি। আরো নতুন একটা উদ্যম আমরা শুরু করেছি, তো ওইখানে যদি কমেন্ট আমরা পাই তাহলে আমাদের পক্ষে ভালো হয়, আর একটু ভালো পড়ার আর কি, আর কিছু না। তো আমাকে অনেকে প্রশ্ন করেছে, যেটা বলছিলাম যে স্যার বা দাদা তুমি কি ফ্যান চালাও না, মানে দেখে মনে হয় যেন ঘামো। আমি শুধু একটাই কথা বলবো যে ওয়েলকাম টু সোয়েটিং জোন। ইয়েস, এই ঘামটাই তো আসল, ঘামতে হবে। ঘাম না থাকলে তো কিছু হয় না, তাই না? ঘামতে হবে। আমি যখন ঘামছি তোমাদেরও ঘামতে হবে, ঠিক আছে? তো আমার যদি ঘেমে পড়ানোর তাগিদ থাকে, আশা করব তোমরা যারা রিয়েলি অ্যাসপিরেন্ট তাদের কথা বলছি, যে যারা লার্নার, যারা শিখবে বলেই আমার এই ইংলিশ ম্যানিয়াতে চোখ রাখছো, তাদের কথা বলছি। তোমাদের খিদেটা কিন্তু আমার ডাবল বা ট্রিপল হবে, তাই না? এটাই স্বাভাবিক। তো এই ঘাম কিন্তু খুব সিম্বলিক। যাই হোক, আর একটা কথা আমার মনে পড়ে গেল, আমাদের একটা ভিউয়ার, খুদে ভিউয়ার, সে আমাকে রিভিউ জানিয়েছে যে
ভালো হয়েছে প্রথমে জানি, তারপরে বলেছে যে কোনো কনফিউশন হতে পারে না, যেভাবে বোঝাচ্ছি এরকম লিখেছো। তো আবার তাকেও বলবো যে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, ঠিক আছে। আর ওই খুদে ভিউয়ারটিকে আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো যে নিয়মিত সে ইংলিশ ম্যানিয়াতে চোখ রাখছে এবং সে রিভিউ বা তার ফিডব্যাক জানাচ্ছে। এটা সত্যি মানে খুব ভালো লাগছে, আর কিছু না, এইগুলোই পাওয়া দিনের শেষে। আর সেই খুদে ভিউয়ারটাকে একটা কথা আমি বলে দেবো, কনফিউশন বানানটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, CONFUSION না, ঠিক আছে। আমরা যতটুকু আমরা বেশিটা জানবো না, কিন্তু যতটুকু জানবো তার মধ্যে যেন কোনো খুঁত না থাকে। তো এই হলো অনলি টু ইউজেজ। অনলি টু নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই। আমরা অ্যাকচুয়ালি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অনলি টু একটা ইউজেজ আমরা শিখলাম, আর একটা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নান টু, ঠিক আছে। নান টু, হোয়াট ইজ নান টু, মানে নান টুর ইউজেসটা কি, ঠিক আছে। এইখানে আমি বাক্য দুটো ইয়ে করবো না, এই বাক্য দুটোতেই আমি নান টুর ইউজেসটা দেখিয়ে দেবো। দেখো, নান টু, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের টপিক, অনলি টু আর নান টু। অনলি টু আর নান টু ডিফারেন্স, বা অনলি টু আর নান টু বাংলা মানে কি, অনলি টু আর নান টু কি ভ্যালিড এক্সপ্রেশন, যদি ভ্যালিড এক্সপ্রেশন হয় তাদের ব্যবহারটা কেমন, সেইটাই আমরা আজকে শিখছি। অনলি টু আমি বলে দিয়েছি অলরেডি। দ্বিতীয় আমি যেটা বলবো নান টুর ইউজেসটা। দেখো, একই রকম ভাবে দুটো সেন্টেন্স আছে, রিমা ইজ ড্যাশ বিউটিফুল, হি ইজ ড্যাশ আনহ্যাপি। অপশনে দেওয়া আছে একই রকম ভাবে, যেরকম আগেরটা আমরা দেখলাম, একই অপশন আছে। একই অপশনস আছে, রিমা ইজ ড্যাশ বিউটিফুল, টু নান টু, টু মাচ, নান অফ দি অ্যাবভ, ইজ ড্যাশ আনহ্যাপি। এখানে আমাদের যে কটাই অ্যাভেলেবল চারটে অপশনস আছে তাদের মধ্যে থেকে আমাদের একটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে এটা সিলেক্ট করতে গেলে আমাদের কিন্তু জ্ঞান রাখতে হবে টু নান সম্পর্কে। টু নান কি আদৌ এক্সিস্ট করে, ভ্যালিড এক্সপ্রেশন? না, টু নান কিন্তু ভ্যালিড এক্সপ্রেশন নয়, ঠিক আছে। টু নানের কোনো ইউজেজ নেই ইংলিশ গ্রামারে। তেমনই নান টু বলে কি কিছু হয়? হ্যাঁ, নান টু বলে হয়, এবং এখানে আনসার কিন্তু দুটোতেই আমরা দেখবো নান টু আনসার হবে। তাহলে নান টুর মানেটা কি? আমরা অনলি টু মানে জেনেছি, অনলি টু মানে ভেরি। অনলি টু মানে যদি ভেরি হয়, অনলি টু ঠিক বিপরীত, নট ভেরি, এটাই হচ্ছে নান টুর মানে। তাহলে নান টুর মিনিং কি হচ্ছে? নান টু এর মিনিং হচ্ছে নট ভেরি, নট ভেরি, নট ভেরি। অনলি টু মানে হচ্ছে ভেরি, অনলি টু মানে হচ্ছে ভেরি, অনলি টু মানে হচ্ছে ভেরি, নান টু মানে হচ্ছে নট ভেরি, ঠিক আছে। তাহলে রিমা ইজ নান টু বিউটিফুল মানে রিমা ইজ নট ভেরি বিউটিফুল। হি ইজ নান টু আনহ্যাপি মানে হচ্ছে হি ইজ নট ভেরি আনহ্যাপি, ঠিক আছে। তো এই হচ্ছে অনলি টু আর নান টুর ডিফারেন্স। আবার একই রকম ভাবে তোমরা প্রশ্ন করতে পারবে না টু মাচ কেন হলো না। আমি অলরেডি টু মাচ কেন হলো না বলে দিয়েছি, তাই টু মাচ এখানে একই রকম ভাবে একই কারণে এখানে কিন্তু আমরা টু মাচটাকে আনসার করতে পারবো না। একই কারণ, সেম কারণ। অ্যাডজেক্টিভকে কি বলে, কোয়ালিফাই করে না। অ্যাডজেক্টিভ নিজেকে কখনো কোয়ালিফাই করে না, অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করে। বোঝা গেছে? মানে অ্যাডজেক্টিভের পরে বা আগে এমন একটা ওয়ার্ড থাকবে যেটা কিনা অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। সেগুলো আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে আরেকটু ভালো করে শিখবো, এক্সাম্পল দিয়ে ধরে ধরে আমি শেখাবো। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন অনলি টু আর নান টু। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, প্রশ্ন করবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের রেসপন্ড করার। আমি যেরকম আজকে বললাম যে প্রথমে যে কিছু আমরা ভোক্যাব শিখবো, আজকে আমি দুটো ভোক্যাব তোমাদের দুটো নতুন ওয়ার্ড তোমাদের দেখাবো। দুটো ওয়ার্ড তোমাদের দেখাবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড,
নোভিস। বহুবার বিভিন্ন রকম পরীক্ষাতে এই ওয়ার্ডটাকে দেখা গেছে, এই ওয়ার্ডটার প্রশ্ন করে জানতে চেয়েছে এটা সিনোনিম কি, সমার্থক শব্দ কি, বা এটার অ্যান্টোনিম কি, বা বিপরীত শব্দ কি। ঠিক আছে, তো নোভিস ওয়ার্ডটা আমরা সকলে অনেকেই জানি হয়তো, এবং আমি আমার ক্লাস যারা প্রিভিয়াসলি করেছো তারা জানো যে আমি মোটামুটি ভোকাবুলারি এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু করি। তো নোভিস কথাটার মানে হচ্ছে মানে ফ্রেশার। নোভিস মানে হচ্ছে অনভিজ্ঞ, নূতন, অনভিজ্ঞ, আনএক্সপেরিয়েন্সড বা নূতন, নিউ। ফ্রেশার, ফ্রেশার এর সিনোনিম যদি বলতে হয়, এর সিনোনিম বলবো ফ্রেশার। ঠিক আছে, লার্নার বলা যায়, লার্নার। ঠিক আছে, এই হচ্ছে নোভিস। নিউ বলা যায়, আনএক্সপেরিয়েন্সড বলা যায়, আনএক্সপেরিয়েন্স বলা যায়। এই হচ্ছে নোভিসের সিনোনিমস। তো নোভিসের যদি ইডিয়াম বলা যায়, আমি চেষ্টা করবো ইডিয়াম গুলো তোমাদের সাইড বাই সাইড দেবার। সেটা কি হবে, কি হবে, দেখো আমার মাথায় দুটো সবুজ শিং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবুজ রঙের শিং, গ্রিন হর্ন। গ্রিন মানে সবুজ, হর্ন মানে শিং। কেন বললাম বলতো আমার মাথায় দুটো সবুজ শিং দেখা যাচ্ছে, কারণ আমি ইউটিউব জগতে নূতন। আমার কিন্তু এরকম অনলাইন মানে ইউটিউবে কিন্তু ক্লাস নেবার কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি বলতে পারি যে ইংলিশোম্যানিয়া একদম নতুন, তাই তো। ইংলিশোম্যানিয়া নতুন একটা একটা প্ল্যাটফর্ম, সেই হিসেবে বলা যায় আনএক্সপেরিয়েন্সড। সেক্ষেত্রে বলা হয় ইংলিশোম্যানিয়া ইজ আ নোভিশ ইন দ্য বিজনেস বা ইন অন ইউটিউব, বোঝা যাচ্ছে। তো ইংলিশোম্যানিয়া, বা ধরো বললাম যে ছেলেটি তো নূতন, তাই তো, ছেলেটি অনভিজ্ঞ, তো দ্য বয়েজ গ্রিন হর্ন, বা সমস্ত অনভিজ্ঞ লার্নার যারা নূতন তাদের এই ক্লাসে স্বাগতম। ইংরেজিতে কি হবে, অল দ্য গ্রিন হর্নস। অনেকে লিখবে অল দ্য নিউ স্টুডেন্টস, অল দ্য ফ্রেশার্স, অল দ্য বিগিনার্স, অল দি আনএক্সপিরিয়েন্সড ওয়ান্স, বা অল দি আনএক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস। কেউ লিখবে অল দ্য নোভিস পারসনস। ঠিক আছে, তো আমি যদি লিখি, আমি লিখবো অল দ্য গ্রিন হর্নস আর ওয়েলকাম হেয়ার। গ্রিন হর্নস মানে হচ্ছে ওই নোভিস পারসনকে বলা হচ্ছে, যে নিউ, যে ফ্রেশার, যে বিগিনার, যার অভিজ্ঞতা কম, যে নূতন, বোঝা গেছে। দ্যাট ইজ দ্য মিনিং অফ গ্রিন হর্ন। এটা কিন্তু একটা ইডিয়াম, এটা বারবার অনেকবার বহুবার পরীক্ষায় এসেছে। গ্রিন হর্নের মানে জানতে চেয়েছে। গ্রিন হর্নের ওখানে অপশন দিয়েছে, অপশনের মধ্যে এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড কিন্তু ওখানে আনসার হবে। ঠিক আছে, এটার আবার অপোজিট মিনিং, বা গ্রিন হর্ন দিল, গ্রিন হর্ন দিয়ে অ্যান্টোনিম জানতে গেছে, অপোজিট মিনিং জানতে গেছে, তো সেটা তোমরা আনসার খুঁজে বার করবে। গ্রিন হর্ন বা নোভিস, এদের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি সেটা খুঁজে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, গ্রিন হর্ন একটা হলো, আর একটা হয়, আচ্ছা আরেকটা ইডিয়ম আমি একটু উপরেই লিখে দিচ্ছি, এখানে দেখা যাবে না। ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স। ওয়েট বিহাইন্ড দি ইয়ার, ইয়ার মানে কান, বিহাইন্ড মানে পিছনে, ওয়েট, ওয়েট মানে ভিজে, কানের পিছনটা ভিজে। ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স, দেখো ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স, এটার এক্সপ্লানেশন একটা আছে, মনে রাখার পদ্ধতিও আছে। সেটা কিছু না, ধরো অনভিজ্ঞ কাউকে একটা এমন কিছু করতে বলা হলো, একটা ভিড়ের সামনে এমন কিছু পারফর্ম করতে বলা হলো। ধরো কেউ একজন অনভিজ্ঞ, কেউ ধরো গান গায়নি জীবনে, হয় না কলেজ টলেজে যে যেটাকে বলে র্যাগিং হয়, তাই তো। কিরকম ভাবে, যে ধরো কেউ যারা সিনিয়র আছে তারা একটা ভিড়ের অনেক স্টুডেন্ট আছে, সেখানে বললো একটা গান গা বা কবিতা বল, সে হয়তো কোনোদিন করেইনি, গান গায়নি, তো ন্যাচারালি তার টেনশনে বলো বা ভয়ে বলো একটু একটা ইয়ে হবে, আনকমফোর্টেবল ফিল করবেই, এবং তার হাত পা সেক্ষেত্রে দেখবে অনেকের ঘেমে যায়, কান ঘেমে যায়। সেক্ষেত্রে এই যে কান ঘামা মানে কানের পিছনে ভিজে যাচ্ছে, তাই জন্য ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স মানে কি, নোভিস, ফ্রেশার, লার্নার, এভাবে আমরা মনে রাখবো ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স। বোঝা গেছে? তো এই রিগার্ডিং যদি কোনো কারো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের হোম টাস্ক হচ্ছে নোভিস
এর অপোজিট ওয়ার্ড কি, গ্রিন হর্ন, ওয়েট বিহাইন্ড দি ইয়ার্স, এদের অপোজিট ইডিয়াম কি, এগুলো তোমরা কমেন্ট সেকশনে পরের দিন জানাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।